দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজ এসেছি চোখের স্বাভাবিক জ্যোতি এবং অস্বাভাবিক জ্যোতি এবং এইটিকে কিভাবে, চোখের স্বাস্থ্য কিভাবে মেনটেন করবেন সেটি নিয়ে আজ কথা বলবো। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এমডি আব্দুর রাকিব তুষার ভাই। কেমন আছেন তুষার ভাই? জি ভালো ডাক্তার ফেরদৌস। ডক্টর তুষার, যিনি ডক্টর রাকিব নামে পরিচিত, তিনি হারুন আই কেয়ার ফাউন্ডেশন, আই ফাউন্ডেশন হসপিটাল ধানমন্ডিতে এইটির সাথে যুক্ত আছেন। অনেকেই ওনার নাম্বার চেয়েছেন, আমি ওনার নাম্বারটি প্রথমেই দিয়ে রাখি, 01918185620। আবারও বলছি 01918185620। আমরা আজকের আলোচনায় প্রথমে চোখের স্বাভাবিক শক্তি বা পাওয়ার কি এবং এটির প্রাকৃতিক নিয়মে কি কি চেঞ্জ হয় সেটি নিয়ে কথা বলবো। তারপর চেঞ্জগুলোকে কিভাবে আমরা ভালো করব এবং চোখের ক্ষতি কিভাবে আমরা করছি এবং চোখের স্বাস্থ্য সুরক্ষায় কি করতে হবে সেগুলি নিয়ে কথা বলবো। আসুন আমরা জেনে নিই ডক্টর আব্দুর রাকিব তুষার থেকে। ডক্টর তুষার, চোখের শক্তি, পাওয়ার, ঘটনাটি কি? কোন দেশে বলে 6/6, কোন দেশে বলে 20/20, আসলে ঘটনাটি কি? আসলে হচ্ছে যে এটি হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। তো আমাদের যেমন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউনিট আমরা ইউজ করি, ম্যাট্রিক পদ্ধতি বা অন্য পদ্ধতি, সেভাবে আমাদের বাংলাদেশে আমরা এটাকে ইউজ করি 6/6। ওকে, বাই এটা মানে হচ্ছে যে 6 ফিট দূরে একটি যে বস্তু থাকলে পরে স্বাভাবিক মানুষ যদি এটি দেখতে পায়, তাহলে যদি কোনো মানুষ এই 6/6 ফিট দূরে যদি সেই জিনিসটা দেখতে পায়, তখন তাকে আমরা বলি যে আপনার দৃষ্টিশক্তি স্বাভাবিক, অতএব আপনার ভিশন। 6 ফিট দূর থেকে তো আমরা সব দেখবই স্বাভাবিক, কিন্তু কোন কোন আকৃতি, সবচেয়ে ছোট আকৃতির যেটা, যে লিস্টেড যে ছোট আকৃতি, আমি খুব ডিটেইলসে গেলাম না, টেকনিক্যাল টার্ম হবে, যে ছোট আকৃতির যে একটা মেজারমেন্ট ইউনিট, এটা অ্যালগরিদম করে তৈরি করা, সেই জিনিসটা যদি একটা স্বাভাবিক মানুষ দেখতে পায়, তখন তাকে আমরা বলি যে আপনার দৃষ্টিশক্তি স্বাভাবিক, মানে 6/6। আচ্ছা, যেটা ইউএসএ তে আমরা বলি 20/20। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের 6 ফুট দূর থেকে মাপা, 6 মিটার। এক্স্যাক্টলি। তো যা বলছিলাম, তো বয়সের সাথে সাথে তো কিছু পরিবর্তন হয়, তাই না? যে তরুণ বয়সে মায়োপিয়া, তাই না? এই পরিবর্তনগুলো যদি একটু বলেন আমাদেরকে, যে আসলে ঘটনাটি কি, কেন হচ্ছে? ছবির মাধ্যমেই যাই। হ্যাঁ, আবার দিন। এই তো, হ্যাঁ, এটি একটা স্বাভাবিক ছবি, দর্শকদের সুবিধার্থে বলছি। যদি আমরা এই মোমবাতিটাকে একটি অবজেক্ট বলি, এখান থেকে আলোক রশ্মিগুলো এসে আমাদের এই রেটিনাতে পড়ে, তখন আমরা রেটিনার থেকে অনুভূতিটা ব্রেনে গেলে আমরা বলি যে এটি একটা মোমবাতি। যদি এই মোমবাতির থেকে আলোক রশ্মিগুলো রেটিনার একদম ঠিক জায়গাটাতে পড়ে, তখন আমরা তাকে বলি সেই মানুষটির কোনো রিফ্লেকটিভ এরর বা পাওয়ার ঘটিত ঘাটতি নেই। পাওয়ারটিকে নিয়ন্ত্রণ হচ্ছে এই লেন্স দ্বারা, এখানে এই লেন্স এবং কর্নিয়া। আচ্ছা, এই টোটাল পাওয়ারটাকে আমরা যদি নিউমেরিক্যাল নাম্বারে করি, এটাকে বলা হয় 58 ডায়োপ্টার। আমি দর্শকদের সুবিধার্থে বলছি, আপনি ভালো প্রশ্নটা করেছেন। সেটা হচ্ছে এই পাওয়ারের 3/4 পাওয়ারটা কন্ট্রিবিউট হচ্ছে কর্নিয়ার মাধ্যমে, 4/3 আর 1/3 থেকে 1/4 কন্ট্রিবিউট করছে লেন্সের মাধ্যমে। আচ্ছা, অতএব যদি কোনো মানুষের পাওয়ারের চেঞ্জ থাকে, কি কি চেঞ্জ আপনি যেটা বলেছেন যে দূরের কম দেখার কারণ যদি আমরা খুঁজি, তাহলে 3টা কারণ। একটা হচ্ছে মায়োপিয়া, যেটি আমরা বলি ক্ষীণদৃষ্টি, অর্থাৎ আপনি যেটি দেখা যায় তরুণ বয়সে, 20 বছর বয়সে বা আরো কম বয়সে হতে পারে। হাইপারমেট্রোপিয়া, এটাও কম বয়সে হতে পারে। আর একটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম। আচ্ছা, এগুলো কম বয়সের রোগ, কিন্তু মেজরিটি মানুষ যারা ধরেন পড়াশোনার সাথে যুক্ত, তারা এটা প্রথম দিকেই কমপ্লেন নিয়ে রোগীদের ডাক্তার কাছে যান। যদি গ্রামের একজন কৃষক, তার খুব অল্প দূরের পাওয়ার আছে, সে কিন্তু কোনোদিনও ডাক্তার কাছে যাবে না, কারণ দূরে অত 6/6 দেখা তার জন্য জরুরি না। কিন্তু আমি দর্শকদের সুবিধা জ্ঞানার্থে বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই ব্লাইন্ডনেসের একটা কারণ কিন্তু যে আনকারেক্টেড পাওয়ারের ঘাটতি। মানে আপনার পাওয়ারের ডিফেক্ট আছে, কিন্তু আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না। সিম্পল একটা চশমা দিলেই কিন্তু আপনি অনেক কিছু জীবনটাই বদলে যায়।
সেটাও মানুষ অ্যাওয়ারনেসের অভাবে যাচ্ছে না। তো অ্যাস্টিগমেটিজম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া তিনটাই কম বয়সেই শুরু হয় দূরে দেখার ঘাটতির জন্য। এই কন্ডিশনগুলোকে আমরা বলি তরুণ বয়সের রিফ্রেক্টিভ এরর। আচ্ছা, আমাকে একটু যদি বোঝান, আমি লেমেন ধরুন, অ্যাস্টিগমেটিজমের অর্থটা কি? অ্যাস্টিগমেটিজমের অর্থটা হচ্ছে, ধরেন আপনার কর্নিয়া এবং লেন্সের থেকে আলোক রশ্মিটা একটা বিন্দুতে পড়ার কথা রেটিনাতে, সেই একটা বিন্দুতে না পড়ে দুইটা বা তিনটা বিন্দুতে পড়ছে বা ছড়িয়ে যাচ্ছে এইখানের কর্নিয়ার কার্ভেচারের ফ্যাক্টরের কারণে। আচ্ছা, তাহলে চলুন আমি আসলে এই ভিডিওগুলোকে বানাতে চাই যেন এটি ইউনিভার্সাল, সারা জীবন মানুষের জন্য থাকে, আমরা যেন কোথাও যেতে না হয় আমার দর্শকদের, তাই না? ঠিক আছে, ভালো, আসুন আমরা সেইভাবে দেখি। ঠিক আছে, রেটিনা, লেন্স, সামনে একটা কর্নিয়া। জি, আপনি যেটি বললেন রাকিব ভাই, আলোটি 4 ভাগের 3 ভাগই কিন্তু এ কন্ট্রোল করছে, কর্নিয়া, আর লেন্স কন্ট্রোল করছে 4 ভাগের 1 ভাগ। ভালো, সো স্বাভাবিকভাবে একটি আলো গিয়ে এইখানেই পড়ার কথা। জি, অ্যাস্টিগমেটিজমের কারণে দেখা যায় ও যাচ্ছে, যে ও ছড়িয়ে যাচ্ছে খুব সম্ভবত। এটা আমি যদি একটু ছবি বলুন, হ্যাঁ, যদি ছবিটা আঁকি আমি, ধরেন দুইটা আলো আসলো, নরমালি যেটা হয় আলোগুলা এসে এখানে রিফ্রাকশন হয়, বেন্ডিং আছে, এখানে বেন্ডিং হয়, আবার একটা এখানে বেন্ডিং হয়, তারপর রেটিনা। ঠিক আছে, হ্যাঁ। যদি অ্যাস্টিগমেটিজম থাকে তখন হয় কি, যেটা যে কর্নিয়ার এই জায়গাটাতে যে বেন্ডিং করার ক্ষমতা আর এখানকার যে বেন্ডিং করার ক্ষমতা এক না। ওকে, তখন হয় কি, একরকম দিচ্ছে, এই বেন্ডিং করে এখানে আসছে, এই বেন্ডিং করে এখানে যাচ্ছে, তাহলে এই দুইটা বিন্দু হয়ে গেল। তখন একটা জিনিসকে সে ঝাপসা দেখছে। আচ্ছা, দেখতে পাচ্ছে না তা না, ঝাপসা দেখছে। আমি যদি এটাকে একটু মুছে ফেলতে চাই, এইটা দিয়ে মুছুন, আস্তে আস্তে, হ্যাঁ, অন্য আলো দিয়ে চলুন, বা এটা দিয়ে নীল দিয়ে, হ্যাঁ, দেখুন। এখন যদি মায়োপিয়া যখন হয়, হ্যাঁ, আলোক রশ্মিগুলা বেন্ডিংটা এত হয় যে রেটিনার সামনে এসে একদম পিছনে যাচ্ছে না, এইখানে আসছে না। আচ্ছা, মায়োপিয়াতে হচ্ছে ও দুর্বল হয়ে গিয়েছে, ও সামনে পড়ে আগেই ল্যান্ডিং করে ফেলছে, বেশি বেন্ডিং হচ্ছে, ওকে, বেশি কাজ হচ্ছে। আরেকটা কালার যদি দেই আমি, রেড দিবেন, দেন। এখন যদি আমি হাইপারমেট্রোপিয়া হয়, তখন বেন্ডিংটা এত কম হচ্ছে যে এটা তখন পেছনে পড়ছে। ও আচ্ছা, এইটাও অল্প বয়সের রোগ? এটাও অল্প বয়সের রোগ। ওকে, হাইপারমেট্রোপিয়া। তাহলে এটা হচ্ছে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি, এটা হচ্ছে দূরে দেখছে না, দূরদৃষ্টি। ওকে, আর অ্যাস্টিগমেটিজম হচ্ছে ঝাপসা দৃষ্টি। ঝাপসা দৃষ্টি, তিনটাই অল্প বয়সে, জন্মগতভাবেই অল্প বয়সে। আমি আবারও বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার বোঝার জন্য, আমি বিশ্বাস করি। অ্যাস্টিগমেটিজম, তাই না? জি, অ্যাস্টিগমেটিজম অল্প বয়সের রোগ, মায়োপিয়া, রাইট, জি। আরেকটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। চলুন আমরা এখানে একদম রিয়েলি আরেকবার দেখি। এটি হচ্ছে লেন্স, এটি চোখের গোলক, এটি হচ্ছে কর্নিয়া, যেটি, ঠিক আছে, এরকম, তাই তো? 3 ভাগের 4 ভাগ কর্নিয়া দায়ী, 4 ভাগের 1 ভাগ লেন্স দায়ী। ঠিক আছে, অ্যাস্টিগমেটিজমে যেটি হচ্ছে, আমরা কালো রং দিয়ে দেখি, যেটি হচ্ছে 2টি বিন্দুতে বা মাল্টিপল বিন্দুতে পড়ছে, ও পড়ছে কিন্তু রেটিনাতে পড়ছে, কিন্তু মাল্টিপল বিন্দুতে পড়ছে, ঝাপসা দেখছে অল্প বয়স থেকেই। তো আলোটি যাচ্ছে, যে হয়তো এইভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, তাই না? এভাবে হচ্ছে। আচ্ছা, অ্যাস্টিগমেটিজম। আর মায়োপিয়া যেটি হচ্ছে, মায়োপিয়া হচ্ছে যে ও যাচ্ছে, যে ও এইখানে পড়ার কথা, ও আসলে এইখানে ল্যান্ড করছে, তাই দূরের জিনিস দেখতে পাচ্ছে না সে, রাইট, এক্স্যাক্টলি, আগেই পড়ে যাচ্ছে সিগন্যাল, মায়োপিয়া, দূরের জিনিস দেখতে পাচ্ছে না।
ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়া সরি, এইটি লালে যাচ্ছি আমি, ও যাচ্ছে পেছনে পড়ে যাচ্ছে, তাহলে এর লক্ষণ কি হবে? এর লক্ষণ হবে আসলে এই ইন্টারেস্টিং, দর্শকদের জন্য আমি বলতে চাচ্ছি, হাইপারমেট্রোপিয়া মানে আসলে সে দূরেও দেখছে না, কাছেও দেখছে না, জায়গা মতো পড়ছে না। তাহলে কিন্তু তবে যেটা হয়, এই ধরনের রোগীরা, ছোট বয়সের রোগীরা কিন্তু কম দেখার কমপ্লেন নিয়ে আপনার কাছে আসবে না। সে করবে কি, এখানে আল্লাহ প্রদত্ত একটা জিনিস আছে, এই লেন্সের বড় হয়ে যায়, মোল্ডিং ক্ষমতা আছে এরকম করে, এটাকে আমরা বলি এখানে যে পেশিগুলো আছে ওইদিকে টান দিয়ে ধরে অ্যাডজাস্ট করবে, তখন এটার পাওয়ারটা বেড়ে যায়। আচ্ছা, রিফ্র্যাক্টিভ পাওয়ার বেড়ে গেলে হয় কি, তখন এই জিনিসটা রেটিনাতে সে ফেলতে পারে, চেষ্টা করে। তাতে অসুবিধাটা যেটা হয়, কনস্ট্যান্টলি এই পেশিগুলো যদি কাজ করে, হেডেক হইতে থাকে, হেডেক, চোখ ব্যথা হয়, সে কিন্তু কারেকশন করে ফেলে। হ্যাঁ, যদি সার্টেন অ্যামাউন্ট থাকে, আচ্ছা, যদি 1 থেকে 2 এর মধ্যে বা 3 এর মধ্যেও যদি থাকে, সে কিন্তু কনস্ট্যান্টলি এটাকে কভার করে ফেলতে পারে। কিন্তু এই ধরনের বাচ্চারা, আমি মা বাবাদেরকে বলছি, যে বাচ্চাটা আপনার স্কুল যাচ্ছে, সে যদি কনস্ট্যান্টলি আপনাকে কমপ্লেইন করে যে বাবা আমার পড়তে গেলে আমার কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে গেলেই আমার 1 ঘন্টা পড়লেই চোখ ব্যথা হয়, মাথা ব্যথা হয়, আপনাকে অবশ্যই তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, কমপ্লেইন না করলে কিভাবে যাওয়া উচিত? আপনি যাওয়া উচিত না? অবশ্যই। সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটি বাবা মাকেই বলছি, বা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, যে যদি প্রত্যেকটি বয়সেই চোখের ডাক্তারের কাছে যেতে হয়, 40 বছর বয়সের পরে যাবেন, সেটা নর্মালি অন্যান্য রোগের দেখার জন্য, কিন্তু যারা বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে, তখন অবশ্যই একবার চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। স্কুল গোয়িং বাচ্চাদের প্রথম 3 থেকে 4 বছর বয়সেই যাবেন। আচ্ছা, এর আগে যদি কোনো কমপ্লেইন থাকে ভিজিবল, যেমন চোখটা টেরা, তাহলে তো যাবেনি। কিন্তু যদি কোনো কমপ্লেইন নাই, বাচ্চা স্বাভাবিক খেলাধুলা করছে, সবকিছু করছে, তারপরও যাবেন, কারণ অনেক সময় এই পাওয়ারের ঘাটতি শুধু এক চোখেও থাকতে পারে। আচ্ছা, তো মেকআপ করে ফেলে, তখন যেটা হয়, ভালো চোখ দিয়ে সে দেখছে, তার কোনো কমপ্লেইন নাই, কিন্তু ডাক্তারের কাছে গেলে তো আমরা চোখের ডাক্তার হিসেবে আমরা একটা আলাদা আলাদা করে চোখটা দেখি, তাতে অনেক সময় চোখের এই পাওয়ার জনিত কারণে, যদি চিকিৎসা না নেওয়ার কারণে এক ধরনের রোগ ডেভেলপ করে, যেটাকে আমরা বলি এমব্লায়োপিয়া, যেটা খুবই খারাপ রোগ। সময় মতো চিকিৎসা না করলে সেটাতে কি হয়? দুইটাতে দুই রকমের পাওয়ার, মেকআপ করে ফেলছে, কিন্তু যে চোখটা যেটা মানে পাওয়ারের ঘাটতি আছে কিন্তু চিকিৎসা হয়নি, সেটা তখন অলস হয়ে যায়, এটাকে আমরা বলি অলস চোখ। এই অলস চোখ খুব খারাপ জিনিস, এটা চিকিৎসা যোগ্য না, কোনোভাবেই না। ও মাই গড, ডেঞ্জারাস। এই জন্য আমরা বলি, যারা যদি, এই জন্যই আমি মেসেজটা সবাইকে দিতে চাচ্ছি, যে অবশ্যই স্কুলে যাওয়ার সময় আপনি আপনার বাচ্চাকে একবার চোখের ডাক্তারকে দেখিয়ে পাওয়ার ঠিক আছে কিনা, পাওয়ারের কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, এটা 5 বছর বয়সে একবার। 4 থেকে 5 আচ্ছা, তারপরে আর কত ঘন ঘন যাওয়া উচিত? কোনো লক্ষণ নেই মনে করেন, কোনো লক্ষণ যদি না থাকে, সে যদি তার কোনো নর্মাল চোখের হাইজিন মেনটেন করতে পারে, কোনো কমপ্লেইন না থাকলে, তার 40 বছরের আগ পর্যন্ত চোখের ডাক্তারের কাছে যাওয়া খুব জরুরি না। যদিও যুক্তরাষ্ট্রের মতো জায়গাগুলোতে বছরে একবার চোখের ডাক্তার এমনি যেতে হবে, চোখের চশমার ডাক্তারের কাছে, পাওয়ারটা বেসিক স্ক্রিন করার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত, যেটা এই ডেভেলপ কান্ট্রিতে যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের সুবিধাটা অনেক বেশি, তবে আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে প্রতি বছরই একবার চোখের ডাক্তার দেখানো এই কারণেই ভালো যে পাওয়ার চেঞ্জ হতে পারে। যে এখন তার কোনো পাওয়ার নাই, কিন্তু 1 বছর পরে তার মায়োপিয়া ডেভেলপ করলো বা হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করলো, এটা হতেই পারে। তো এটা হলে ইউজুয়ালি কমপ্লেইন থাকে, কমপ্লেইন থাকলে তো অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি কমপ্লেইন নাও থাকে, আপনার সাথে আমি আবারও একমত পোষণ করছি যে একবার না, প্রতি বছর একবার দেখানোটা খুবই ভালো। যারা চশমা ব্যবহার করেন তারা 2 বছর একবার যেতেই হয়, বয়স্কদের আমরা যারা আছি, যারা 40 বছর বয়সের পরে যেতেই হয়। হ্যাঁ, কিন্তু 20-এর পরেই যারা, যদি কেউ চশমা করে না, এটা বলা হয় যে 2 বছরে যেতে হবে, না করলেও যেতে হয়, এটা এখানকার এলাও করে সেভাবে। যা বলছিলাম, আচ্ছা, বাংলাদেশে গ্রামগুলোতে, আমি শুধু তাদেরকে নিয়ে ভাবি, একটু বেকুব টাইপের মানুষ, কি করবো বলুন, যে শিশুরা আসলেই তো যাচ্ছে না যে চোখের ডাক্তারের কাছে, এমন কোনো প্রোগ্রামও তো নেই যে ম্যান্ডেটরি তোমাকে দেখায় আসতে হবে। আমি কি করবো এই শিশুগুলোর জন্য? আমি মানে ওই গ্রামের সেই 50 জন স্টুডেন্ট ভর্তি হলো, আমরা কি করতে পারি? ডাক্তার বলেন, আর যারা আমরা বয়স্ক মানুষ আছি, পিতামাতা আছি, আত্মীয়,
কি করতে পারি এই শিশুদের জন্য? যে এখন আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা প্রশ্নটা আসলে খুব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। হ্যাঁ। তো এইটার একটা জিনিস আছে যে লিগ্যাল, মানে যদি আমরা যদি এইভাবে ব্যবস্থা তৈরি করতে পারি যে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময়, যেমন ড্রাইভিং সময় আমরা একজন চোখের ডাক্তারের চাই, সার্টিফিকেট চাই যে তার ভিশন 6/6 কিনা, এটা একটা করা যেতে পারে প্রত্যেকটা স্কুলের জন্য। কিন্তু এই শুধু 6/6 আছে কিনা এটাই কি যথেষ্ট? আমি বলতেছি যখনই আপনি 6/6টা মাপতে যাবেন, তখনই তো আপনি বের করে ফেলতে পারছেন যে তার কোনো চোখের দেখার পাওয়ার অসুবিধা আছে কিনা, তাহলে আপনি সেই অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, এটা একটা গ্রসলি গেল, একজন এমবিবিএস ডাক্তার করতে পারবে। চোখের ডাক্তার হিসাবে আমরা যেটা বলতে পারি দর্শকদের জন্য, যে যারা বিভিন্ন গ্রামগঞ্জে আছেন, তারা যদি আপনারা নিজেরা উদ্যোগী হন, উদ্যোগী হয়ে যদি কোনো স্কুলের থেকে বলেন যে আমার স্কুলে আমার এখানে 1500 বাচ্চা আছে বা 500 বাচ্চা আছে, তাদের আমি স্কুলের সাইট সিইং প্রোগ্রাম বলি আমরা, স্ক্রিনিং, এটা আমরা করতে চাই, ক্যাম্পিং যেটা, তাহলে কিন্তু অনেক ধরনের বেসরকারি সংস্থা এখন আছে। ইভেন আমাকেও যদি কেউ বলতে চান, আমারও টিম আছে, যে আমিও আমার জেলা শহরে এটা মাঝে মাঝেই করি। কি করেন? সেটা হচ্ছে যে আপনি একটা ছুটির দিনে হোক বা স্কুলের কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদেরকে বললাম যে আমরা অমুক দিন আমরা আসতে চাই, আপনার স্কুলে যত বাচ্চা আছে আমরা এটা চোখের দৃষ্টিশক্তিটা টেস্ট করব। এখানে একটা সিম্পল জিনিস, আপনি যদি একজন টেকনিশিয়ানকে ডেভেলপ করে দেন যে তাকে দৃষ্টিশক্তিটা কিভাবে মাপতে হয়, সেটা মাপলো, এবং আপনি যদি একটা অটো রিফ্লেক্টোমিটার বলি আমরা, চোখের পাওয়ার দেখার একটা যন্ত্র, কম্পিউটারাইজড, এটা যদি আপনি নিয়ে যান, এটা খুব মানে পরিবহনযোগ্য, মানে এবং কেমন এক্সপেন্সিভ, ম্যাক্সিমাম 3 থেকে 4 লাখ টাকা দাম। আচ্ছা, সে একজন টেকনিশিয়ান চালাতে পারবে? সে টেকনিশিয়ান দিয়ে কিন্তু সে বসিয়ে সে কিন্তু দেখতে পারবে অন্তত যে পাওয়ারের ডিফেক্টটা কত আছে কিনা, দেখে দৃষ্টিশক্তিটা মেপে যদি দেখা যায় যে তার পাওয়ারের ডিফেক্ট আছে, আপনি তখন তাকে বললেন যে একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকে যে আপনার বাচ্চার চোখের পাওয়ারের ডিফেক্ট আছে, আপনি চশমার পাওয়ারটা নিয়ে নিয়েন। আচ্ছা, আমি ওই স্কুলে বসে প্রেসক্রাইব করছি না, কিন্তু আমি তাকে স্ক্রিন করে দিতে পারছি যে আপনার বাচ্চা। এটাই তো অনেক বড় কিছু, অনেক বড়। এইরকম কোন সিস্টেম আছে যে ওই সেন্টারে গেলে আমরা নিতে পারবো? যেরকম হচ্ছে, আমি আবারও ধরুন আমি কুমিল্লাতে, আমি কাউকে চিনি না, আমি বললাম যে আমি একজন টেকনিশিয়ান, এই রিফ্র্যাক্টোমিটার চাচ্ছি, সম্ভব না? এইভাবে আপনি যদি বলেন যে আমি বেতন দিয়ে নিব বা পয়সা দিয়ে নিব, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে তাদের দেশে। আমি কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনি এই জিনিসটা করার সময় ডেফিনেটলি একজন চোখের ডাক্তারের গাইডেন্সে যেতে হবে। এটা আপনি ইন্ডিভিজুয়ালি একজন টেকনিশিয়ানকে দিলে পরে যেটা হবে, সে তখন কি মানে সাবজেক্টিভ রিফ্রাকশন বলে একটা কথা আছে, যে পাওয়ারের পরে আবার দেখে নিতে হয়। আমি আপনাকে আবারও বলি, দর্শকদের জন্য বলছি, আপনাকেও বলছি, সেটা হচ্ছে যে এই স্কুল সাইট স্ক্রিনিং প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে ওই পার্টিকুলার স্কুলে যতগুলো বাচ্চা আছে তার মধ্যে কতগুলো বাচ্চা এই পাওয়ার ঘাটতিজনিত সমস্যা, বেসিকটা নিয়ে, তারপর তাকে রেফার করা। আচ্ছা, এখন আরেকটি কথা হচ্ছে, এটি জেনারেলি আমরা অপেক্ষাকৃত তরুণীদেরকে দেখছি। আরেকটি কথা হচ্ছে প্রেসবায়োপিয়া। অনেক পিয়া পাচ্ছি আমরা। সো প্রেসবায়োপিয়াতে আমি একটু জানতে চাই, এটা তরুণ বয়সে প্রেসবায়োপিয়া, ঠিক আছে, আবারও সেই লেন্স, আবারও সেই কর্নিয়া, এটিতে কি হচ্ছে বলুন? এই প্রেসবায়োপিয়াতে যেটা হয়, বয়সকালে যেটি হয় 45-এর চালসে আর কি, চালসে বলি আমরা, কবির সুমনের গানের মতো আর কি। তো এই লেন্স যেটা হয়, এই আমরা একটু আগে যেটা বলেছিলাম যে এই রিফ্রাকশন বা বেন্ডিং করার ক্ষমতা 3/4 হচ্ছে কর্নিয়া, ঠিক আছে, দ্যাট ওয়াজ ফিক্সড 80 জি, ঠিক আছে, বাকি রইল লেন্স, 1/4। এখন এই যখন আমরা স্বাভাবিক তরুণ বয়সে দূরে দেখার পরে কাছে দেখছি, তখন আমার এই লেন্স কম বেশি হচ্ছে অ্যাকর্ডিং টু ডিসটেন্স। আই সি। তরুণ বয়সে এইটি করছে, এইখানে কিছু মাসল টিস্যু রয়েছে, ও এটিকে কখনো টান দেয়, কখনো ছেড়ে দেয়, তাই না? যেই কারণে এই লেন্সটি কখনো দেখা যাচ্ছে যে মোটা হচ্ছে, কখনো পাতলা হচ্ছে, অ্যাডজাস্ট করার জন্য। এটি হচ্ছে আইডিয়াল। জি,
দিস ইজ কি কল্ড ইন্টারেস্টিং, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, জি। ওকে 40 পর্যন্ত আমরা পাচ্ছি। ওকে 40 বছর বয়সের পরে আপনি যে ছবিটা আঁকছেন, এই যে সিলারি মাসেলগুলো হ্যাঁ। আছে, এর এই সংকোচন প্রসারণ ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসে। ও তখন আর তখন আর 40 বছর বয়সের পরে সে আর কাছে দেখার জন্য যে এইটার বড় হওয়া উচিত, মানে এইরকম হওয়া উচিত, ও আর এই পারছে না। তখন আর ধরে রাখতে পারে না। তখন আমরা সাপ্লিমেন্টারি এখানে একটা প্লাস চশমা পরি। কিন্তু তো তখন এটা কোথায় গিয়ে পড়ে এখানে? তখন যেটা হয়, যখন 40 বছরে আসে তখন আলোগুলা যে পেছনে পড়ে, সো অনেকটা সেই হাইপারমেট্রোর জি, মতো জি, হচ্ছে। জি জি সো ওটাকে টেনে এনে তা হাইপারমেট্রোপিয়া কি তাহলে কারেক্ট করতেছেন প্লাস প্লাস লেন্স লেন্স দিয়ে। জি, আসলে প্লাস, কিন্তু আপনি তো মাইনাস করছেন, ঘটনা এখানে শেষ করতে হচ্ছে। প্লাস করা মানে হচ্ছে আলোক রশ্মিগুলোকে ধরে রাখা, ধরে control সামনের দিকে করা নিয়ে রাখা। আসা, বেন্ডিং ক্ষমতাটা ভেরি বাড়িয়ে দেয়। ইন্টারেস্টিং। জি, 40 বছর প্লাস যখন হয় তখন একটা একটা প্লাস plus দিতে হয়। যা বলছিলাম, চশমা নিয়ে অনেক কিছু কিন্তু জেনে গেলাম না? জি। এখন যেটা হচ্ছে যে এই রিফ্র্যাক্টিভ এরর কারেকশনের জন্য আমরা যেটা আমরা যতক্ষণ আলাপ করলাম, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগমেটিজম, প্রেসবায়োপিয়া, এই 4টা জিনিসই আপনি চশমা দিয়ে কারেক্ট করতে পারেন। ওকে, চশমার বিকল্প নিয়ে আমরা আরেকটা ভিডিওতে ল্যাসিক নিয়ে একটু কথা বলেছি, যে এই ল্যাসিক নিয়ে আমরা অ্যাস্টিগমেটিজেশন কারেকশন করতে পারি, মায়োপিয়া কারেকশন করতে পারি, হাইপারমেট্রোপিয়া কারেকশন করতে পারি। ইভেন এখন ইদানিং যেটা বলছে কাস্টমাইজ ল্যাসিক করে ইভেন প্রেসবায়োপিয়াও কারেকশন করা সম্ভব। তো যারা চশমা পড়তে চান না তাদের জন্য এইসব জিনিস। কিন্তু আমরা যদি, আপনি যেটা বলেছেন যে আপনার গ্রামের সাধারণ মানুষের জন্যই আমরা এই প্রোগ্রামটা করছি, তাহলে আমার মেসেজটা থাকবে যে রিফ্র্যাক্টিভ এরর খুব আনকমন একটা জিনিস না, এটা কমন একটা সমস্যা। কিন্তু এইটা ডায়াগনোসিস করতে হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, যে বয়সী হোক আপনি ডাক্তারের কাছে গেলেই এটা ডায়াগনোসিস করা, ফাইনাল ডায়াগনোসিস। কমপ্লেইন আপনার থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা ব্যাখ্যা করেছি হাইপারমেট্রোপিয়ার কমপ্লেইন অত থাকে না, অ্যাস্টিগমেটিজমে একটু ঝাপসা দেখি, প্রেসবায়োপিয়া গ্রামের সাধারণ মানুষ বলবে এই 40 বছর হলে কাছে দেখা যায় না, এটা সাধারণ নিয়ম। এটার যে সমাধান আছে এটাও তাদেরকে বোঝাতে হবে যে চশমা পড়লে এটা একটা সমাধান, কমফোর্ট জোনে ঢুকে যেতে পারবেন। জি। আচ্ছা, এখন চশমা বলে আমরা নিজেরা চোখকে, এটা তো গুলো ন্যাচারাল চেঞ্জেস, আমরা তো নিজেরাও চোখের 12টা বাজাচ্ছি। এটা বারো যাচ্ছি বিজ্ঞানের অবদান। বলুন কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি বলি যে যে কোনো বয়সী হোক, আপনি যদি বাংলাদেশের সেলফোনের ডাটা নেন, যে মানুষের সংখ্যা যত, তার 80% মানুষের কাছে কিন্তু সেলফোন আছে, মোবাইল ফোন আছে। মানে আমি একটা ডিজিটাল গ্যাজেটের মধ্যে ঢুকে গেছি সারা পৃথিবী। তা আমি যেটা বলবো যে প্রধানতম অ্যালার্মিং আমার কাছে চোখের ডাক্তার হিসাবে, যে আমাদের স্ক্রিন টাইম, যে বয়সী হোক, যে পরিমাণ দিচ্ছি, এটা আসলে চোখের জন্য একটা ক্ষতিকারক। কেন? এই ধরনের ডিজিটাল যন্ত্র থেকে এক ধরনের আলোক রশ্মি বের হয়, এটাকে আমরা বলি ব্লু ওয়েভ। এগুলো হচ্ছে কারণ হচ্ছে আমার যে আলোক রশ্মির যে স্পেকট্রাম ব্লু ওয়েভের কাছাকাছি, এগুলো চোখের রেটিনাতে ক্ষতি করে। তো সমাধান কি? সমাধান হচ্ছে আপনি যদি কাজের জন্য, আপনার প্রফেশন যে আপনাকে ডিজিটাল যন্ত্রের মধ্যে থাকতেই হবে, আপনি থাকুন, কিন্তু এভরি 20 মিনিটস পর আপনি ব্রেক নিন। আচ্ছা, 1 থেকে 2 মিনিট জাস্ট চোখ বন্ধ করে বসে চোখ বন্ধ করে আপনি ওদিকে তাকাবেন না। এবং বলা হয় যে 2 থেকে 2.5 ঘন্টা পর অবশ্যই আপনাকে 5 to 10 মিনিটস ব্রেক নিতেই হবে টু মেনটেন এ গুড আই হেলথ। আরো কিছু ফ্যাক্টর। ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে আপনি ওই স্ক্রিনের দিকে তাকাবেন না, লাইট বন্ধ করে বসে থাকুন, আপনি ন্যাচারাল বিউটি দেখেন, গ্রিন দেখেন, রাস্তাতে একটু হেঁটে আসেন, গল্প করেন। ওকে, হ্যাঁ। তারপর যেটা আমি বলছিলাম যে যারা কম্পিউটার কাজ করেন তাদের জন্য এই জিনিসটা প্রায়ই আমরা চোখের ডাক্তার হিসাবে আমাদের কাছে রোগীরা বলে থাকেন যে আমি স্যার পিএ, আমি এক্সিকিউটিভ কাজ করি, আমাকে সারাক্ষণই কম্পিউটার বসে থাকতে হয়, আমার জন্য কি করণীয়? তা আমি যে কথাগুলো বলতে চাই দর্শকদের জানার জন্য, সেটা হচ্ছে আপনি তো কাজ করবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কিছু কাজ করতে পারেন যেগুলো আপনার কন্ট্রোলে। যেমন আপনি আপনার চশমার, আপনার চোখের সাথে আপনার কম্পিউটারের স্ক্রিনের দূরত্ব কত রাখবেন, লেভেল, দূরত্ব, এবং গ্লেয়ার কমানোর জন্য
আপনি চা করতে পারেন। কিরকম দূরত্ব বলতে কি দূরত্ব বোঝাচ্ছেন? বোঝাচ্ছি যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কম্পিউটার থেকে আপনার ডিস্টেন্সটা এরকম থাকবে না যাতে আপনাকে চোখ স্ট্রেস পড়ে। করে দেখতে হচ্ছে। আচ্ছা, কমফোর্ট জোন যেটা আমরা About- বলি অ্যাবাউট 1 ফিট থেকে Minimum 2 ফিট থাকা উচিত। 2 ফিট থেকে, মানে বেশি দূরে না, ঠিক আছে। খুব কাছেও না। আচ্ছা, আর লেভেলটা? লেভেল হচ্ছে আপনার কম্পিউটারের আপার লেভেলটা আপনার আই লেভেলে থাকতে থাকতে হবে। হবে। এটা ইন্টারেস্টিং। আচ্ছা, আর হচ্ছে আপনি আর স্ক্রিন দিতে পারেন, প্রোটেক্টিভ স্ক্রিন পাওয়া যায় এখন বাণিজ্যিক ভাবে, ভাবেও পাওয়া যায়। কম্পিউটারের বয়সের সাথে কোনো ভেদাভেদ আছে? কম্পিউটারের বয়সের সাথে থেকে বলবো যে এখান থেকে কম্পিউটার যে ডিসপ্লে ব্রাইটনেসের ব্যাপারটা আমরা যেটা আচ্ছা, বলি, আচ্ছা। এটা হচ্ছে সহনশীল পর্যায়ে রাখা ভালো। ঠিক আছে, ঠিক আছে। আর কম্পিউটার ছাড়া আর কিছু আছে যে আমরা আর নষ্ট করছি? যেগুলো হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার লাইফস্টাইল। আচ্ছা, লাইফস্টাইলের সাথে আসলে আমাদের আধুনিক যুগের সব রোগী জড়িত। আপনার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল করবেন, আপনি যদি উচ্চ রক্তচাপ থাকে কন্ট্রোল রাখতে হবে, আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে সেগুলো খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আপনার যদি বদভ্যাস থাকে ধূমপানের মতো স্মোকিং, এটা বন্ধ করতে হবে, আপনার খাদ্য পরিমিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে, এবং যেটার মধ্যে চোখের জন্য স্পেসিফিক্যালি বলেন সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, এবং হচ্ছে শাকসবজি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ নিরোধক যে ওষুধ খাবারগুলো সেগুলো খেতে হবে। যেমন ধরেন আপনি শাকসবজির মধ্যে কি বলছি, যেমন আমাদের দেশে সব ধরনের সবুজ শাকসবজি যেগুলো পাওয়া যায় সেগুলো, আর হচ্ছে হলুদ ফল। আচ্ছা, সবুজ শাকসবজি, হলুদ ফল, ভিটামিন সি, খুব সহজ আমাদের দেশে। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম দর্শকদের জন্য, প্রত্যেকটা মানুষের বয়স যখন 50-এর উপরে হয় তখন হচ্ছে ম্যাকুলা রেটিনার যে অংশটা হেলদি থাকলে আমরা দেখি সেখানে এক ধরনের পরিবর্তন হয় বয়সজনিত। এই পরিবর্তনটা প্রিভেন্ট করার জন্য ভিটামিন এ, সি এবং লিউটিন, এই অ্যান্টিঅক্সিডেন্টটা আপনার খাদ্যাভ্যাসের মধ্যে থাকাটা খুবই জরুরি। যদি না থাকে আপনি সাপ্লিমেন্ট ভিটামিন খেতে পারেন। আচ্ছা, যারা শহরে থাকছে খুব ভালো খাবার খাচ্ছে তাদেরও কি উচিত এই সাপ্লিমেন্টগুলো এনিওয়ে অ্যাড করে দেওয়া উচিত? এই কারণে আমি বলবো যে যেহেতু আমাদের ল্যাব টেস্টের মাধ্যমে এগুলো পরীক্ষা করা, লেবেল করা ইজ লং প্রসেস এবং সব জায়গায় হয়ও না। আপনি যদি মনে করেন আপনি খাদ্যাভ্যাসটা আপনার পরিপূর্ণ না, অনলি তখন আমি বলবো এই ভিটামিন খাওয়া ভালো। এবং 50 থেকে 55 বছর বয়সের পরে আপনি রেগুলার যদি অ্যান্টিঅক্সিডেন্ট খান চোখের জন্য, এটা আসলে আমি ক্ষতি কিছু নাই। আচ্ছা, শিশুদের জন্য বলি, বাংলাদেশে গ্রামগঞ্জের মানুষগুলো ইয়ারলি একবার ভিটামিন এ দিচ্ছে, তাই না? জি, ওইটা হচ্ছে আপনি জন্মের পর থেকেই 6 মাস বয়স পর্যন্ত আমরা ভিটামিন এ ক্যাম্পেইনিং আছে বাংলাদেশ ইউনিসেফের। প্রথম 6 মাস। এরপর কি হয়? এরপরে যেটা হয়েছে, এখন যেটা হচ্ছে আমাদের, আমি এটাও দর্শকদের জন্য বলতে চাই, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য যে চোখের ক্ষতির কথা আমরা শুনে এসেছি। জি, আমি চোখের ডাক্তারি করছি গত 25 থেকে 26 বছর। তা আমি আপনাদের মানে জেনে খুশি হবেন যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এই সরকারের এই ধরনের ক্যাম্পেইনের জন্য এখন যে পরিমাণ ভিটামিন এ মানে আমাদের সম্পর্কিত দেওয়া হচ্ছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি জনিত চোখের রোগ এখন নাই বলতেই চলে। আচ্ছা, তো প্রথম 6 মাস তো বুকের দুধই খাচ্ছে। হ্যাঁ, তারপরে সাপ্লিমেন্টের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি তো জানছি না যে তার আসলে ভিটামিন এ কতটুকু তার ডেফিসিয়েন্ট। এটা হচ্ছে যেহেতু এটা ভিটামিন এ যদি আমি দেই এম্পিরিক্যালি, মানে আমি উইদাউট এনি মানে তার ডায়েটের হিসাব না করে তাহলে দিলে এটা কোনো ক্ষতির কারণ। ঠিক আছে, তাহলে এই যে চ্যালেঞ্জটা, এই যে ক্যাম্পেইনটা, এটা যেদিন বাচ্চা জন্মগ্রহণ করলো দায় গিয়ে একটা ট্যাবলেট খাওয়া দিয়ে আসলে তো পারে মুখে, এটা হচ্ছে যে আপনি ইপিএ প্রোগ্রামের সাথে তো করে যুক্ত করা। অতএব হচ্ছে যে ওই আপনি যে টিকা দিতে যাচ্ছেন বাচ্চাদের, আমাদের যে সরকারের যে ইপিএ প্রোগ্রাম আছে, তখনই একসাথে করে দিচ্ছে। আচ্ছা, এখন এটি তো গেল শিশুদের। 4 বছর বাচ্চার কি হবে? সে তো খেতে পাচ্ছে বা না পারছে ভিটামিন এ, তাহলে তার কি হচ্ছে? ওই যে আমি আপনাকে বললাম যে আমাদের আর্থসামাজিক অবস্থার যে অবস্থা এখন, তাতে কিন্তু আমরা মানে খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে খাদ্যাভ্যাস এখন তৈরি হয়েছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওই প্রদাহ নিরোধক যেই খাবারগুলো আছে এগুলো দিকে একটু নজর দিতে হবে। একটু শাকসবজি দেন,
ফল ফ্রুট তো খুব সহজ, যে হলুদ ফল কত আছে, বড়ইও তো আছে এর মধ্যে, গ্রামে গঞ্জে পাওয়া যাচ্ছে। আপনাকে আপেল খেতে হবে না, না আপেল কমলাকে দোকান থেকে কিনে যে 180 টাকা কেজি করে কিনে খেতে হবে, ইটস নট নেসেসারি। ইটস বড়ই, জাম্বুরা খান, হ্যাঁ তাই না? জি, ইটস সো সিম্পল। গাজর খান আপনি। আচ্ছা, চোখের ব্যায়াম কি কিছু বলবেন? সাধারণ মানুষ আমরা খালি চোখে ব্যায়াম কিছু করতে চাই, স্বাস্থ্য। চোখের ব্যায়াম বলতে যেটা বলা হয়, এভাবে স্ট্রাকচার্ড ওয়েতে কিছু কথা নাই, কোনো সায়েন্টিফিক এভাবে যে এটা করলে চক্ষু হবে। যেটা সাধারণভাবে বলা হয় যে আমাদের যে আপনি যদি সবুজ প্রাকৃতির দিকে তাকিয়ে থাকেন দিনের কিছুটা অংশ, তাহলে এটা চোখের জন্য একটা খুব নর্মাল হেলদিনেস। আর তার সাথে আমি যোগ করব যে আপনি যে ধরনের পেশাতেই থাকুন, আপনি যে রেগুলার যে আপনি হাত পরিষ্কার রাখবেন, বারবার চোখে হাত দিবেন না, চোখের পাতা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করুন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আপনি যখন দাঁত ব্রাশ করছেন, তার একটা অংশ হিসাবে ধরে নেন যে আপনি চোখে একটু পানি দিয়ে চোখটা পরিষ্কার করবেন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, যে যারা কম্পিউটারে অনেকক্ষণ কাজ করেন তারা একটা চোখের ড্রপ ব্যবহার করতে পারেন, যেটা আমরা বলি আর্টিফিশিয়াল টিয়ার সাপ্লিমেন্ট। এটা আপনি যদি আপনার চোখ ড্রাই নাও লাগে, আপনি জাস্ট ইউজ ইট। এটার সুবিধাটা হচ্ছে আমরা যে চোখের পাতা ব্লিঙ্কিং করে চোখের কর্নিয়া এবং বাইরের অংশটাকে যে ভিজিয়ে রাখি, যখন আমি কম্পিউটারে অনেকক্ষণ কাজ করছি বা কোনো কনসেন্ট্রেশন দিয়ে কাজ করছি, তখন ব্লিঙ্কিংটা কমে যায়। কমে গেলে পরে এই শুষ্কতাটা বেড়ে যায়। তো আপনি যদি আর্টিফিশিয়াল আই ড্রপ ইউজ করেন, তাহলে এটা অনেকটা হেল্প করে। অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম না? জি, ধন্যবাদ রাকিব ভাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক মণ্ডলী, চোখ শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু আমরা কি এই চোখের যত্ন নিয়েছি? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমে যাওয়া পর্যন্ত আমরা কত অত্যাচারই না করি চোখের উপরে। কতটুকু ঠিক বলুন? সামান্য সচেতনতা, একটু স্পেশাল কেয়ার নিন। জাস্ট সারাটা দিন খেয়াল করুন আপনি আপনার এই ভাইটাল অঙ্গের জন্য কি করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস, নিউ ইয়র্ক থেকে বলছি।